ডুয়ার্সের এই জঙ্গল ওপর থেকে দেখতে যতটা শান্ত আর সুন্দর, এর ভেতরের অন্ধকারটা ঠিক ততটাই গভীর। এখানে রাত নামলে সব নিয়ম বদলে যায়। লোকালরা ফিসফিস করে একটা কথা বলে, তারা ভয় পায় একটা অদৃশ্য ছায়াকে, এমন একটা শিকারী যে কোনো শব্দ করে না, যার পায়ের কোনো আওয়াজ নেই, কিন্তু সে সবার উপর নজর রাখছে। ডুয়ার্স শব্দের অর্থ দরজা, কিন্তু এই দরজা দিয়ে মানুষ জঙ্গলে ঢোকে না, বরং জঙ্গলই মানুষের উঠোনে ঢুকে পড়ে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই শিকারী গভীর জঙ্গলের ভেতরে থাকে না, এরা ঘুরে বেড়ায় ঠিক সেখানে যেখানে জঙ্গল শেষ হয় আর মানুষের পৃথিবী শুরু হয়। রাতের অন্ধকারে সে নিঃশব্দে রাস্তা পার হয়, ঢুকে পড়ে মানুষের এলাকায় আর অপেক্ষা করে একটা ছোট্ট ভুলের। আজ আমি প্রবেশ করছি এক অন্ধকার চক্রব্যূহে। আমি এসেছি উত্তরবঙ্গের এই গহীন জঙ্গলের ঠিক কিনারায়। খুঁজে বের করতে হবে সেই অদৃশ্য শিকারীকে। সত্যি কি সে মানুষের এত কাছে চলে আসছে? আর যদি আসে, তবে কেন সে নিজের এলাকা ছেড়ে আমাদের এলাকায় ঢুকছে? আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়। আজ আমি খুঁজে বের করব যাকে এখানকার মানুষ ডাকে দ্য ঘোস্ট অফ ডুয়ার্স বলে। এই গল্পটা বুঝতে হলে আমাদের যেতে হবে ঠিক সেখানে যেখানে মানুষের তৈরি সীমানা শেষ, আর সেই কারণেই আমাদের গন্তব্য টাস্কার টি কান্ট্রি। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জঙ্গল যেন আমাদের একটা পরিষ্কার সাবধান বাণী দিয়ে দিল। রাস্তায় হঠাৎই সব থমকে গেছে। বাস, গাড়ি সব এক লাইনে দাঁড়িয়ে, কেউ হর্ন দিচ্ছে না, কেউ অধৈর্য হচ্ছে না। সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে। সামনে তাকাতেই জ্বরটা খুলল। আমি সামনে অবাক হয়ে তাকালাম, আর তখনই বুঝলাম রাস্তার ঠিক মাঝখানে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে একটা বিশাল হাতি। এটা কোনো চিড়িয়াখানা নয়, এটা ওর নিজের এলাকা। আর আমরা সেফ ওর রাস্তার মাঝখানে একদল অনুপ্রবেশকারী। কয়েক মিনিটের সেই শ্বাসরুদ্ধকর অপেক্ষা একটা জিনিস পরিষ্কার করে দিল, আমরা ঠিক জায়গাতেই এসেছি। গেম শুরু হয়ে গেছে। আর ঠিক সেই কারণেই আমরা বেছে নিয়েছি এই বিশেষ জায়গাটা, জঙ্গলের একেবারে সীমানায় দাঁড়িয়ে থাকা টাস্কার টি কান্ট্রি। একদিকে মানুষের তৈরি আলো, নিরাপত্তা, আর ঠিক তার অপর দিকেই অন্ধকারে ডুবে থাকা গহীন জঙ্গল। এই দুই পৃথিবীর একেবারে বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে এই জায়গাটা। দিনের আলো এই জায়গাটা দেখতে অসাধারণ, শান্ত, চারদিকে সবুজ চা বাগান, নিখুঁত একটা হলিডে ডেস্টিনেশন যেখানে মানুষ আসে শহরের কোলাহল থেকে বাঁচতে। কিন্তু ঠিক এই সৌন্দর্যের নিচেই লুকিয়ে আছে একটা হাড় হিম করা বাস্তব। লোকালদের সঙ্গে কথা বলেই আসল সত্যটা বেরিয়ে এলো। এখানে বন্যপ্রাণী দেখাটা কোনো বিরল ঘটনা নয়, এটা এদের রোজকার রুটিন। শুধু যে একটা চিতাবাঘ ঘুরছে তা নয়, এই পথ দিয়েই রাতের অন্ধকারে নিঃশব্দে পার হচ্ছে হাতির পাল। কখনো কখনো জঙ্গল ফুঁড়ে বেরিয়ে আসছে বিশাল গন্ডার। মানে জঙ্গলের বড় বড় প্রাণীগুলো সব এই রিসর্টের পাশ দিয়েই যাচ্ছে। মানে এই রিসর্টটাই হলো ওদের হাইওয়ে। শুধু মুখের কথাই নয়, রিসর্টের স্টাফরা আমাকে দেখালো তাদের সিসিটিভি ফুটেজ। রাতের নাইট ভিশন ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে জঙ্গলের দিক থেকে নিঃশব্দে এগিয়ে আসছে ছায়ার মতন কিছু অবয়ব। কখনো রাস্তা পার করছে, কখনো রিসর্টের ঠিক গেটের সামনে এসে মূর্তির মতন দাঁড়িয়ে থাকছে। এই জায়গায় দাঁড়ালে জঙ্গলটা আর দূরের কোনো জায়গা বলে মনে হয় না, মনে হয় জঙ্গলটা ঠিক ঘাড়ের সামনেই নিঃশ্বাস ফেলছে। আর যদি সত্যি জঙ্গলের সেই অদৃশ্য শিকারী মানুষের এলাকায় ঢুকে পড়ে থাকে, তাহলে তার পায়ের ছাপ আমরা ঠিক এখানেই পাবো। তাই আমাদের গ্রাউন্ড জিরো হলো টাস্কার টি কান্ট্রি।
টাস্কার ট্রি কান্ট্রি দিনের আলোয় যতই সুন্দর হোক না কেন, সূর্য ডোবার পর এখানকার নিয়ম একটাই, কেউ বাইরে বেরোয় না। রিসর্টের স্টাফদের চোখে আমি সেই ভয়টা দেখেছি। সন্ধ্যা নামলে ওরা নিজেরাও এর বাইরে পা রাখতে সাহস পায় না, কারণ ওরা ভালো করে জানে রাতের এই সময়টায় এই পুরো জায়গাটার দখল নেয় বন্যপ্রাণীরা। এখানে আমাদের চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস। এত বড় একটা জায়গা, এত স্টাফ, কিন্তু আশেপাশে কোনো কুকুর নেই। কেন? লোকালদের জিজ্ঞেস করতেই উত্তরটা পেলাম। সেটা সত্যি হাড় হিম করে দিল আমার। এখানে কুকুর থাকে না, কারণ তারা বেশি দিন বাঁচে না। রাতের অন্ধকারে এই নিরীহ প্রাণীগুলো হয়ে ওঠে ওই অদৃশ্য শিকারীর সবথেকে সহজ টার্গেট। আর এখানেই উঠে আসে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, একটা চিতাবাঘ জঙ্গল ছেড়ে মানুষের এত কেন কাছে আসছে? এই উত্তরটা যতটা ভয়ঙ্কর ততটাই বাস্তব। জঙ্গলের ভিতরে যখন শিকার কমতে থাকে আর মানুষের কারণে যখন তাদের এলাকা ছোট হতে শুরু করে, তখন তারা বাধ্য হয় সীমানা পার করতে, খাবারের খোঁজে। আর ঠিক এই ধরনের জায়গা যেখানে এক পা ফেললেই জঙ্গল আর অন্য পায়ে মানুষের বসতি, সেখানে খাবার খুঁজে পাওয়াটা অনেক সহজ। একটা কুকুর, একটা ছাগল কিংবা রাতের অন্ধকারে বাইরে বেরোনো কোনো একটা অসতর্ক মানুষ, সবাই হয়ে উঠতে পারে তার মেনু। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? চিতাবাঘ কখনোই হঠাৎ করে আক্রমণ করে না। সে অনেক দিন ধরে শান্তভাবে সবার উপর নজর রাখে। সে আমাদের রুটিন দেখে, আমাদের দুর্বলতা মাপে, আর অপেক্ষা করে একটা ভুলের। তারপর একদিন একটা ভুল মুহূর্তে সে আঘাত করে, একদম নিঃশব্দে। এই কারণেই এই রিসর্টের আশেপাশের রাতটা শুধু নিছক অন্ধকার নয়, এটা আসলে একটা অদৃশ্য নজরদারি, যেখানে দাঁড়িয়ে আমরা হয়তো ভাবছি আমরা একা, কিন্তু বিশ্বাস করো আমরা এখানে একা নই। আমরা এখন একদম ঠিক জায়গাতেই আছি। যে শিকারির খোঁজে আমি এত দূর এসেছি তার উপস্থিতির প্রমাণ এখানে সবচেয়ে বেশি। সিসিটিভির ওই স্পষ্ট ফুটেজ আর ওই হাড়হিম করা নিঃশব্দ রাত, সব কিছুই একটা দিকেই ইঙ্গিত করছে, লেপার্ড জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে। আর সে শুধু এখানে হঠাৎ করে আসছে না, সে এই জায়গাটাকে রীতিমতন ব্যবহার করছে, হয়তো সহজ শিকারের জন্য অথবা চলাচল করার জন্য একটা গেটওয়ে হিসাবে। তার মানে আমরা তার টেরিটরির একদম সীমানায় দাঁড়িয়ে আছি। এখন সময় জঙ্গলের ভেতরে ঢোকার। আগামীকাল ভোর থেকেই শুরু হচ্ছে আমাদের আসল অনুসন্ধান। আমরা প্ল্যান করেছি একাধিক জঙ্গল সাফারি করার, ডুয়ার্সের বিভিন্ন গহীন করিডোর ধরে, কারণ এই শিকারী কোনো একটা জায়গায় বসে থাকে না, সে চলে নিঃশব্দে অদৃশ্য কোনো পথ ধরে। আর আমাদের কাজ হলো সেই অদৃশ্য পথগুলোকে খুঁজে বের করা, তার চলার রুট, তার শিকারের প্যাটার্ন, তার সাইকোলজি, সব কিছুই আমাদের বুঝতে হবে। কারণ তোমরা যেটা দেখতে চলেছ সেটা শুধু একটা সাধারণ জঙ্গল সাফারি নয়, এটা এক শিকারীর মন পড়ার চেষ্টা। আর এই খেলায় একটা ভুল মানেই খেলা শেষ। সো নাও লেট দ্য গেম বিগিন। পরের দিন ভোর, কুয়াশা তখনও জঙ্গল থেকে পুরোটা কাটেনি। শুরু হলো আমাদের প্রথম পদক্ষেপ, গরুমারা জিপ সাফারি। জিপটা যখন ঘন ক্যানেপির মধ্যে ঢুকে পড়ল, চারপাশের পৃথিবীটা যেন বদলে গেল। শুধু জমাট বাঁধা সবুজ, ভেজা মাটির শ্যাদা গন্ধ আর একটা অদ্ভুত নীরবতা। কিন্তু এই নীরবতা শান্তির নয়, এটা একটা দম বন্ধ করা সতর্কতা। এই জঙ্গলের প্রতিটা শব্দ, পাতার সামান্যতম নড়াচড়া আসলে একটা সংকেত। হঠাৎ সামনে একটা ছায়া নড়ে উঠল। গাছের ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা বিশাল দেহী গৌর, পাহাড়ের মতন শরীর, কিন্তু একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ওদের চোখের দিকে তাকালেই বোঝা যায় সেই ভয়ঙ্কর সতর্কতা, যেটা বারবার মনে করিয়ে দিচ্ছে এই গভীর জঙ্গলে আমরা একা নই। আর একটু এগোতেই চোখে পড়ল কিছু হরিণ, কেউ আমাদের দিকে তাকিয়ে পাথরের মতন স্থির, আবার কেউ কোনো অজানা ভয়ে এক ছটকায় অদৃশ্য হয়ে গেল জঙ্গলের গভীরে। সামনে দিয়ে একটা ময়ূর ডানা মেলে রাস্তা পার হলো। উপর থেকে দেখতে সব কিছুই শান্ত এবং স্বাভাবিক লাগে, কিন্তু বিশ্বাস করো এই জঙ্গলে কোনো কিছুই আসলে স্বাভাবিক নয়। এখনের সাফারিতে আমরা কোনো কিছুই দেখতে পেলাম না। পুরো জঙ্গলটায় যেন ইচ্ছে করে কোনো বড় সত্য আমাদের থেকে লুকিয়ে রাখছে। আর এই লুকোচুরির মাঝেই লুকিয়ে আছে আমাদের আসল রহস্য। আমরা চোখের সামনে যা দেখছি তা শুধু এই জঙ্গলের ছোট্ট একটা অংশ, আর যাকে আমরা খুঁজছি সে অদৃশ্য শিকারী। সে খুবই রেয়ার আর এখনও অদৃশ্য।
একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম, জিপের ইঞ্জিনের শব্দ জঙ্গলে আমাদের ঢোকার আগেই সব প্রাণীকে সতর্ক করে দিচ্ছে। ওরা আমাদের দেখার আগেই আমাদের উপস্থিতি টের পেয়ে যাচ্ছে আর নিঃশব্দে সরে যাচ্ছে গভীর জঙ্গলে। তাই এবার আমরা প্ল্যান বদলালাম। এবার আমরা যাচ্ছি আরও নিঃশব্দ একটা পথে। গাইড আমাকে জানালো কাল এখানেই একটা লেপার্ড দেখা গেছে। এটা কি কাল রাত থেকেই তোমার এসেছিল নাকি লেপারটা? লেপার? হ্যাঁ, কালকে গরুকে ধরেছিল। কালকে এরকম দামে একটা গরুকে ধরেছিল। তখন নিয়মিত লোক এসে বলেছে দাঁড়িয়েছে। এখানে মোষের গাড়িতে চেপে ওয়াচ টাওয়ারে যেতে হয়, তাই কোনো অপ্রয়োজনীয় শব্দ এখানে নেই। জঙ্গলের বুক চিরে মেডলা ওয়াচ টাওয়ারের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এটাই সেই জায়গা যেখানে শুধু অপেক্ষা করতে হয়, আর জঙ্গল নিজেরাই তোমাদের সামনে খুলে দেয় আসল রূপ। চলো দেখি এই নীরবতার আড়ালে আজ কী লুকিয়ে আছে। কিন্তু তখনই একটা অবাক করা খবর এলো। তোমরা বিশ্বাস করবে না, মাত্র 10 মিনিট আগে ঠিক এই জায়গাতেই একটা চিতাবাঘ দেখা গেছে। রেঞ্জার্সরা জাস্ট এই মুহূর্তেই পৌঁছেছে ওকে লোকালয় থেকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই মাটিতেই কয়েক মিনিট আগে তার পায়ের ছাপ পড়েছে। গাইডের সাথে কথা বলে বোঝা গেল এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। গত কয়েকদিন ধরেই এই চিতাবাঘটা গ্রামটাকে রীতিমতন টার্গেট করেছে। সে বারবার মানুষের কাছাকাছি ফিরে আসছে। যে অদৃশ্য শিকারীর খোঁজে আমরা এখানে এসেছি সে কোনো মিথ বা গল্প নয়। সে এই মুহূর্তে আমাদের খুব কাছাকাছি কোথাও লুকিয়ে আছে, হয়তো আমাদেরই দেখছে। যাই হোক, আমরা পৌঁছালাম মেডলা ওয়াচ টাওয়ারে। মেডলা ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে একটা জিনিস একদম পরিষ্কার, এই জায়গাটা আক্ষরিক অর্থেই বন্যপ্রাণীতে ভরা। সামনের ওই বিস্তীর্ণ ঘাসের জঙ্গলে গন্ডার, একটা না একাধিক। ওরা একদম স্বাভাবিক আচরণ করছে, শান্তভাবে চড়ছে। এর মানে হলো এই মুহূর্তের জন্য এই এলাকাটা ওদের কাছে একদম নিরাপদ। কিন্তু আমরা যেটার খোঁজে এসেছি, ডুয়ার্সের সেই অদৃশ্য শিকারী, সে নেই। তার কোনো চিহ্ন নেই, না কোনো সতর্ক করা পাখির ডাক, না হরিণের অ্যালার্ম কল, না ঘাসের ভেতরে কোনো নড়াচড়া। আর এটাই সব থেকে অদ্ভুত। মেডলা ওয়াচ টাওয়ারের অভিজ্ঞতা নিঃসন্দেহে অসাধারণ ছিল। যে নীরবতা আর বিশালতা আমরা দেখেছি সেটা ভোলা নয়। সত্যিটা হলো আমরা যে অদৃশ্য শিকারীটাকে খুঁজছি তার দেখা এখনও মেলেনি, আর এখানে বসে অপেক্ষা করার মতন সময় আমাদের হাতে নেই। তাই এবার আমরা আবার প্ল্যান বদলাচ্ছি। আমার রিসর্ট টাস্কার ট্রি কান্ট্রি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ, আর ঠিক ওখান থেকেই শুরু হয় ডুয়ার্সের বিখ্যাত এলিফ্যান্ট সাফারি। এখানে একটা লজিক খুব পরিষ্কার, যদি সেই চিতাবাঘটা খাবারের খোঁজে এই রিসর্টের আশেপাশে নিয়মিত আসে, তাহলে এই একই জঙ্গল যেখান থেকে এলিফ্যান্ট সাফারি শুরু হয় সেখানেই তার উপস্থিতির সম্ভাবনা সব থেকে বেশি। সে আকাশ থেকে পড়ে না, সে জঙ্গল ভেদ করেই মানুষের এলাকায় ঢোকে। এর মানে কি বুঝতে পারছো? আমরা এখন সেই করিডোরেই পা রাখতে চলেছি যেটা সে রোজ ব্যবহার করে, তার শিকারের পথ, তার হাইওয়ে। সো এই সাফারিটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আর দূর থেকে জঙ্গল দেখছি না, আমরা হাতির পিঠে চেপে সোজা ঢুকছি তার ডেরায়। কারণ যদি কোথাও এই ডুয়ার্সের ঘোস্ট সামনাসামনি দেখার কোনো শেষ সুযোগ থাকে তাহলে সেটা এখানেই। হাতির পিঠে দুলতে দুলতে আমরা জঙ্গলের আরও গভীরে ঢুকলাম। ঢোকার কিছুক্ষণ পরেই চোখে পড়ল প্রচুর হরিণ। কিন্তু প্রথম দর্শনেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। জঙ্গলটা বড্ড বেশি থমথমে, আর হরিণগুলো ওরা ঠিক স্বাভাবিক ছিল না, কান খাড়া আর অস্বাভাবিকভাবে সতর্ক। আমাদের হাতির উপস্থিতি টের পেয়েই ওরা হারিয়ে গেল জঙ্গলের ভেতরে। জঙ্গল যদি সত্যিই শান্ত হয় তাহলে এত বড় হরিণের দল কিসের ভয় পাচ্ছে? বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। একটা কিন্তু গরু, এই দেখো বাঘে একটা গরুকে মেরে ফেলেছে। আচ্ছা, এখানে খায় না নাকি বাঘ গরুকে? জাস্ট মেরে ফেলে, রক্ত খেয়ে ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, আরে বাপরে, বেচারা একটা গরু মারা গেছে। মানে এখানে হয়তো ঢুকে গেছিলো কোনোভাবে গরুটা, তাই তো? সামনেই একটা গরুর মৃতদেহ, অর্ধেক খাওয়া। কাছ থেকে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে রক্ত তখনও পুরোপুরি শোকায়নি। মানে এই ঘটনাটা খুব বেশিক্ষণ আগে নয়, জাস্ট কিছুক্ষণ আগে ঘটেছে। আমি মাহুতকে বারবার বললাম হাতিটাকে আরেকটু কাছে নিয়ে যেতে, কিন্তু সে পরিষ্কার না করে দিল। তার চোখে তখন স্পষ্ট ভয়।
তার একটাই কথা, দাদা এটা চিতাবাঘের কাজ, আর এখানে আশেপাশেই কোথাও সে আছে। কথাটা শোনার পর আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মানে আমরা একদম গ্রাউন্ড জিরোতে আছি, খুব কাছে। হয়তো ঠিক এই মুহূর্তেই এই ঘন পাতার আড়াল থেকে হলদে দুটো চোখ আমাদেরই দেখছে। আমরা খুঁজছি তাকে, আর সে নিঃশব্দে নজর রাখছে আমাদের ওপর। হাতির পিঠে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। জঙ্গল যেন দম বন্ধ করে আছে। কিন্তু এই লুকোচুরি খেলায় আজ হয়তো আমাদের ভাগ্য ভালো ছিল না। সে ওখানেই ছিল, আমাদের একদম ঘাড়ের কাছেই ছিল, কিন্তু জঙ্গল আজ তাকে আমাদের দেখতে দিল না। কিন্তু আমিও নাছোড় বাঁধা, খালি হাতে ফিরব না। আমি যখন এসে পড়েছি তখন তাকে না দেখে ফিরব না। রাতে আমরা ফিরে এলাম রিসর্টে। দিনটা ঘটনাবহুল ছিল। আধ খাওয়া শিকার থেকে আরম্ভ করে মাহুতের ভয় পাওয়া প্রমাণ আমি অনেক পেয়েছি, কিন্তু তবুও একটা জিনিস জলের মতন পরিষ্কার, চিতাবাঘটা দিনের বেলায় বেরোয় না, সে আসে রাত নামার পর অন্ধকারে। আর এই কথাটাই বারবার মাথার ভেতর ঘুরছিল। তাহলে কি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা মিস করছি? প্রশ্নটা সহজ ছিল, কিন্তু উত্তরটা মোটেও সহজ নয়। কারণ রাতের জঙ্গলে বেরোনো মানে একটা ভয়ঙ্কর ঝুঁকি নেওয়া। এটা শুধু বিপজ্জনক না, পরিস্থিতি কখন হাতের বাইরে চলে যাবে তা কেউ বলতে পারে না। আমরা রিসর্টে দাদাদের সাথে কথা বললাম। ওদের অভিজ্ঞতায় একটা কথাই ওরা বলছে, দাদা রাত্রে বাইরে যেও না। কিন্তু এই খেলাটা নিরাপদ দূরত্বে বসে খেলা যায় না। শেষমেশ আমরা একটা সিদ্ধান্ত নিলাম, যতই ঝুঁকি থাকুক আমরা নিজেরাই আমাদের গাড়ি নিয়ে বেরোবো। কারণ যদি সত্যি এই অদৃশ্য শিকারীকে দেখতে হয়, তাহলে আমাদের ঢুকতে হবে তার সময়ের মধ্যে, তার অন্ধকারে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোনোর কিছুক্ষণের মধ্যেই জঙ্গল যেন তার আসল রূপ দেখাতে শুরু করলো। শুরু হলো একটা নতুন সমস্যা। হঠাৎ করে ভীষণ জোরে বৃষ্টি। হেডলাইটের আলো যেন বৃষ্টির চাদরের ধাক্কা খেয়ে ফিরে আসছে। সামনে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। তবুও আমরা এগোচ্ছি, আশা করছি হয়তো বৃষ্টিটা একটু কমবে। কিন্তু না, হলো ঠিক তার উল্টো। বৃষ্টি আরও বেড়ে গেল। আমি থামলাম না, ঝুঁকি নিয়ে আরও এগোতে থাকলাম। টর্চের আলোয় কোনো ক্রমে কয়েকটা হরিণ দেখা গেল, কিন্তু এই জিরো ভিজিবিলিটিতে ওদের আচরণ ঠিক মতন বোঝার কোনো উপায় নেই। ওরা কি শান্ত নাকি ভয় পাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবথেকে বড় বিপদের ফাঁদ। যদি এই ঘুটঘুটে অন্ধকারের ভেতরে হঠাৎই সামনে একটা হাতি চলে আসে, তাহলে রিয়্যাক্ট করার 1 সেকেন্ড সময়ও আমরা পাবো না। আর রাতের অন্ধকারে একটা বুনো হাতির সামনে এভাবে পড়াটা সরাসরি প্রাণঘাতী হতে পারে। এই অবস্থায় আর এগোনোটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। জঙ্গল আজ আমাদের এগোতে দিতে চাইছে না, তাই বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম আমার ফিরে যাওয়াটাই ভালো। আজ না হয় হলো না, কিন্তু এই জঙ্গল এখনো তার শেষ কথা বলেনি। রাতের শেষ ব্যর্থ এবং বিপজ্জনক চেষ্টার শেষে পরদিন সকালে আমরা আবার বেরিয়ে পড়লাম আরও একটা সাফারিতে, যেটাই ছিল আমাদের শেষ সাফারি। আমি কিন্তু পৌঁছে গেছি আমার সাফারি পয়েন্টে, আর সেটা হলো গরুমারা ন্যাশনাল পার্কে। আমি একদম সেই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। ইনফ্যাক্ট সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছ। বলে রাখি, এটা যেই ওয়াচ টাওয়ারটাতে আমাকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের কাছে। আমরা যাচ্ছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। সত্যি বলতে এই ওয়াচ টাওয়ারটা থেকে চিতাবাঘ দেখার কোনো আশা খুব বেশি আমার নেই, কারণ একটা শিকারী খোলা জায়গা সবসময় এড়িয়ে চলে, সে অন্ধকারের জীব। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে নিশ্চিত বলে কিছুই নেই, এখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সাফারি শুরুতেই জঙ্গলটা যেন ধীরে ধীরে আমাদের সামনে খুলে যেতে লাগলো। একটার পর একটা ময়ূর, উঁচু গাছের ডালে রাজকীয় গ্রেট হর্নবিল, দূরে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা একটা গৌড়ের দল, আর মাঝে মাঝে রাস্তা পার হচ্ছে হরিণের পাল। সব কিছু একদম ঠিকঠাক। জঙ্গল তার নিজস্ব নিয়ম মেনেই চলছে, কিন্তু আমরা যাকে খুঁজছি সে এখনও অদৃশ্য। না তার কোনো পায়ের ছাপ, না কোনো উপস্থিতি। শুধু মাথার ভিতর একটাই অদ্ভুত অনুভূতি কাজ করছে, সে এখানেই কোথাও আছে, শুধু নিজেকে দেখাতে চাইছে না। হঠাৎ রেডিওতে একটা খবর এলো, ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই একটা চিতাবাঘ দেখা গেছে, একদম এখন। আর আমরা এই খবরটা শুনে 1 সেকেন্ডও সময় নষ্ট করিনি। গাড়ি ঘুরিয়ে নিয়ে সোজা ছুটলাম সেই দিকে।
আমি জানি চিতাবাঘ এক জায়গায় বেশিক্ষণ থাকে না। সে ভূতের মতন আসে আর ভূতের মতন মিলিয়ে যায়। তার মানে আমরা পৌঁছানোর আগেই হয়তো সে এই জঙ্গলে হারিয়ে যাবে। তবু আমরা এগোচ্ছিলাম, কারণ এই পুরো ট্রিপে এটাই হয়তো আমাদের একমাত্র শেষ সুযোগ। আমি প্রায় দৌড়েই ওয়াচ টাওয়ারে উঠে গেলাম। বুক তখন উত্তেজনায় জোরে জোরে ধুকধুক করছে, চোখ চারিদিকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু কিছুই নেই। একদম নিঃশব্দ, চারিদিকে শুধু খালি জঙ্গল, কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। তাহলে কি আমরা আবার দেরি করে ফেললাম? শিকারি কি আবার অদৃশ্য হয়ে গেল? ঠিক তখনই ঘাসের ভিতরে একটা হালকা নড়াচড়া, তারপর সে বেরিয়ে এলো। এইখানে লেপার্ড আছে। দেখতে ওটা লেপার্ড না বাঘ মনে হচ্ছে। ওই যে লাল 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 বেরম দেখেন আমি আমরা পাইছি না ওই যে লাল লোক যাচ্ছে, ওই যে জলটা ওই সামনে ওই যে হাইটে যাচ্ছে, ওই যে জলটা দিক ম্যাডাম পানে এই যে ম্যাডাম এই দারুণ 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 না লেপার্ড একটা নিঃশব্দ ছায়া, কিন্তু তার উপস্থিতি জাস্ট অবিশ্বাস্য। চিতাবাঘ একদম আমার চোখের সামনে। এই মুহূর্তটাই, ঠিক এই মুহূর্তটার জন্যই আমি এত দূর থেকে এখানে এসেছি, যার জন্য এতক্ষণ এই জঙ্গলের প্রতিটা শব্দ শুনেছি, রাত জেগে প্রতিটা পথের দিকে তাকিয়েছি। ওয়াচ টাওয়ার থেকে দিনের আলোয় এভাবে তাকে দেখা সত্যি বিশ্বাস হচ্ছে না, কিন্তু কখনো কখনো জঙ্গল তার নিজের স্টাইলেই তোমাকে পুরস্কার দেয়। আজ হয়তো ভাগ্য পুরোপুরি আমাদের পক্ষে ছিল। আজ আমরা তাকে দেখেছি, একটা নিঃশব্দ শিকারী যে এই ডুয়ার্সের জঙ্গলে একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমাদের সেই পুরনো প্রশ্নটা থেকেই যায়, সে কেন বারবার জঙ্গল ছেড়ে মানুষের এত কাছে আসছে? আর উত্তরটা খুব একটা কঠিন না। আমরাই ধীরে ধীরে ঢুকে পড়ছি ওদের জায়গায়। জঙ্গল কাটা হচ্ছে, ওদের শিকারের পরিমাণ কমছে, আর তখন ওরা বাধ্য হয় বেঁচে থাকার তাগিদে খাবারের খোঁজে লোকালয়ের দিকে এগোতে। কিন্তু বিশ্বাস করো, এটার সমাধান আছে। প্রথমত, জঙ্গল সীমানায় আমাদের ঠিক মতন রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, জঙ্গলে লাগোয়া এলাকাগুলোতে অযথা আলো, বিকট শব্দ আর মানুষের চলাচল কমাতে হবে। আর তৃতীয়ত, লোকালসদের সচেতনতা সব থেকে জরুরি, কারণ বেশিরভাগ কনফ্লিক্টই যে কারণে ঘটে সেটা হলো অসতর্ক হওয়ার জন্যে। প্রতিটা বন্যপ্রাণীর নিজস্ব একটা এলাকা আছে, ওদের স্পেস আছে, ওদের সেই জায়গাটা ওদের ফিরিয়ে দিতে হবে, তাহলেই ওরা আর আমাদের কাছে আসবে না। এই জঙ্গল, এই নীরবতা, এই অদৃশ্য দূরত্ব, এটাই হওয়া উচিত মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে আসল সম্পর্ক, সম্মান, দূরত্ব আর সহবাস্থান। কিন্তু আমরা যদি ওদের জায়গা দখল করি, তাহলে একদিন এই সংঘাত আরও বেড়ে যাবে। কিন্তু আমরা যদি সেই সীমানা রেখাটা মেনে চলি, তাহলে জঙ্গলও থাকবে, ওরাও থাকবে, আর প্রকৃতির এই অদ্ভুত গল্পগুলো চলতেই থাকবে। আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি রক্ত গরম করে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, যাতে এই সচেতনতার কথা আরও মানুষের কাছে পৌঁছায়, কারণ এখান থেকেই শুরু হতে পারে আসল পরিবর্তন। আমি দীপ, তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আবার দেখা হবে প্রকৃতির আরও একটা অজানা গল্পে, কারণ এটা সবে শুরু।